নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় যদি একটু বেশি পরিমাণের মাছ নিয়ে আসা হয়, দেখা যায় পুরো মাছটা হয়তো রান্না করা হয় না, কিছুটা রান্না করি আর বাকিটা ফ্রিজে তুলে রাখি। তবে সমস্যা কি হয়, অতিরিক্ত বরফ জমে যায়। তো আপনারা যখনই মাছ ফ্রিজে রাখবেন, মাছটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণের সাদা তেল বা সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে আপনারা মাছগুলো যদি রেখে দেন, দেখবেন তেল মাখানোর কারণে তেলের একটা আস্তরণ হয়ে যাবে। এবার আমি এই বক্সটাকে কি করব, ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনাদেরকে 2 দিন পর এই মাছটা আমি বের করে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটার মধ্যে কিন্তু একটুও বরফ জমে যায়নি, শুধু মাছটা একটু শক্ত হয়ে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়েছি। আর নিয়েছি এখানে কর্পূর, যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি। এবার আঙুলের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেব। এই যে মিশ্রণ একটা তৈরি হলো, কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের ধূপ ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করি। তাছাড়াও আমাদের বাড়ির রুমের মধ্যে যখন জ্বালানোর ইচ্ছে হয় তখনও জ্বালিয়ে থাকি। তবে আপনারা এই ধূপগুলো কখনোই কি মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন? যে মিশ্রণটা বানালাম সেটাকে আপনারা যদি এই ধূপের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেন, আর চাইলে আপনারা এই মিশ্রণটা স্টোর করেও রাখতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে সাথে সাথেও লাগাতে পারেন। এবার এই ধূপগুলো আমি জ্বালিয়ে নিচ্ছি। যখন আপনারা এই ধূপগুলো জ্বালাবেন, দেখবেন এই ধূপের থেকে একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে। আর এই গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। আর এই যে ধোঁয়াটা সৃষ্টি হবে সেটা এতটাই উগ্র হবে, বাড়িতে যদি মশা থেকে থাকে এর গন্ধের কারণে দেখবেন বাড়ি থেকে কিন্তু সব মশা চলে যাবে। তবে অনেক সময় দেখবেন ধূপ দেওয়ার যে দানিগুলো থাকে, সেই ধূপদানি অনেক সময় আমরা খুঁজে পাই না, বা হয়তো ঠাকুরেরটা আমরা অনেকে ব্যবহার করি না। তাছাড়াও হাতের কাছে যদি আমাদের ধূপ দেওয়ার কোনো স্ট্যান্ড না থাকে, এইভাবে পুরনো তালার ব্যবহার করতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি, বিশেষ করে সর্ষের তেলে, অনেকেই আমরা দেখবেন তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা বুঝতে পারি না, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। আর তেলটা যদি ঠিকভাবে গরম না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে রান্নাই করি না কেন কাঁচা তেলের একটা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, কি করবেন, একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। তারপর লবণটাকে তেলের মধ্যে এইভাবে মিশিয়ে দেবেন। এইভাবে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে দুটো সুবিধা হবে। তেল যদি ঠিকভাবে গরম নাও হয়, সেক্ষেত্রে কাঁচা তেলের গন্ধ কিন্তু ছাড়বে না। তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, অনেক সময় কি হয়, গরম তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসে, বিশেষ করে মাছ ভাজলে। সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হবে না। তাছাড়াও তেলটা যদি এইভাবে গরম করা হয়, সেক্ষেত্রে দেখবেন মাছ ভাজলে অনেক সময় কি হয়, আমাদের মাছ ভেঙে যায় বা চারিদিকে লেগে যায়। সেক্ষেত্রে লবণ দিয়ে যদি মাছটা ভাজা হয়, মাছটা ভেঙেও যাবে না, এমনকি চারিদিকে লেগেও যাবে না। ভালো মতো মাছটা কিন্তু আপনারা উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা এঁচোড়। এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি এঁচোড় নিয়ে আসা হয়ে থাকে। তবে এঁচোড় কাটতে গেলে অনেক সময় দেখা যায় অনেকটাই সমস্যা হয়, বিশেষ করে আমরা যে ছুরি বা বটির সাহায্যে এঁচোড় কাটি, সেক্ষেত্রে দেখা যায় আঠা লেগে যায়। আর একবার যদি এঁচোড়ের আঠা লেগে যায়, সেক্ষেত্রে ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রথমে এঁচোড় কাটার আগে হাতের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর যে ছুরি বা বটির সাহায্যে এঁচোড় কাটবেন, তার মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণের তেল আপনারা এইভাবে লাগিয়ে দেবেন।
এবার আপনারা যদি এঁচোড়টা কাটেন তাহলে দেখবেন এঁচোড়ের মধ্যে যে আঠা থাকে সেটা কিন্তু এতটাও লাগবে না। তারপর আপনারা এঁচোড়টা কেটে নেওয়ার পর এঁচোড়ের মধ্যে যে খোসাগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। আর এঁচোড়ের ভেতরের মাঝখানের কিছুটা অংশও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এঁচোড় রান্না করার পর খাওয়ার সময় কিন্তু কষা লাগবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো গুঁড়ো মশলা নিয়ে আসা হয়ে থাকে, তবে সমস্যা কি হয়, কিছুটা মশলা হয়তো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি, আর বাকিটা মশলা হয়তো কোনো কারণে ঢালা হয় না বা জায়গা থাকে না, সেক্ষেত্রে কিছুটা মশলা আমাদের প্যাকেটের মধ্যে থেকে যায়। আর এই মশলার প্যাকেটগুলো আমরা কি করি, মুড়িয়ে নিই, তারপর হয়তো অনেকে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই বা কেউ কেউ মুড়িয়েই ডাইরেক্ট রেখে দিই। এতে করে দেখা যায় প্যাকেটটা খুলে যায়। তাছাড়াও বাইরের হাওয়া বাতাস ভেতরে যদি চলে যায় অনেক সময় দোলা পেকে যায় বা পোকামাকড়ও কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। রাবার ব্যান্ড থাকলে তো অবশ্যই রাবার ব্যান্ড বাঁধবেন, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে এইভাবে করে আপনারা প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পেনের খালি ঢাকনা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পেন থাকে, অনেক সময় পেনগুলো খারাপ হয়ে গেলে বা হয়তো যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো থাকে সেগুলো কালি শেষ হয়ে গেলে ফেলে দিই। তো আপনারা এইভাবে করে ঢাকনাগুলো কিন্তু আটকে দিতে পারেন। এইভাবে যদি আটকে দেন দেখবেন এতটাই টাইট হয়ে আটকে থাকে, কোনোভাবে প্যাকেটটা কিন্তু খোলে না, বাইরের হাওয়া বাতাসও ভেতরে যাবে না, পোকামাকড়ও ঢুকবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি রসুন। রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে সমস্যা কি হয়, যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হলে অনেকটাই সমস্যা হয়, আর রসুনের কোয়া ছোট হলে আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। একটা কাঁটা চামচ এইভাবে করে রসুনের মধ্যে পরিয়ে দেবেন, তারপর গ্যাসটাকে অন করে হালকা এইভাবে করে রসুনটাকে একটু পুড়িয়ে নেবেন, তবে অতিরিক্ত পোড়াবেন না, না হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। রসুনটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনের যে কোয়াগুলো রয়েছে এইভাবে করে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব রসুনের কোয়াগুলোই কিন্তু এখানে আমি আলাদা করে নিয়েছি এখানে একটা পলিথিনের মধ্যেই সব রসুনের কোয়াগুলো আমি প্রথমে এভাবে দিয়ে দিয়েছি। এবার পলিথিনের মুখের জায়গাটা এভাবে একটু মুড়িয়ে নেব, যাতে করে কোনোভাবে রসুনগুলো বেরিয়ে না আসে। এখানে আমি নিয়েছি একটা কাপ। আপনারা যে কোনো হালকা ভারী ধরনের জিনিস নিয়ে নিতে পারেন। হালকা হাতে এভাবে আঘাত করে নেবেন, জোরে কিন্তু কাজটি করবেন না, না হলে কিন্তু রসুনগুলো থেতো হয়ে যাবে। তারপর দুটো হাতের তালুর মাঝখানে রেখে হালকা ঘষে নেবেন, তাহলেই দেখবেন রসুনের যে কোয়াগুলো রয়েছে খুব সুন্দর কিন্তু খোসা থেকে আলাদা হয়ে যাবে। কেন কি হালকা পুড়িয়ে নিয়েছিলাম, যার কারণে রসুনের খোসাগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে রসুনগুলো আলাদা করে নিচ্ছি, তবে যদি এক দুটোতে রসুনের খোসা লেগে থাকে তাহলে হাত দিয়ে একটু ছাড়ালেই দেখবেন সহজেই কিন্তু ছেড়ে আসবে। আশা করছি রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। আমরা অনেকেই কিন্তু এই ধরনের গ্রেটারের ব্যবহার করে থাকি কোনো কিছু গ্রেট করার জন্য, তবে অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর ধার অনেকটাই কমে যায়। আমি এখানে একটা পাথর নিয়েছি, আপনারা এখানে নোড়ারও ব্যবহার করতে পারেন। হালকা যদি এইভাবে ঘষে দেন তাহলেই দেখবেন গ্রেটারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন, তবে খাবার কাজে ব্যবহার করেন সেগুলো না নিলেই চলবে। এখানে নিয়েছি একটা সাবান। আপনারা যে নিম সাবান হয়ে থাকে বা অ্যান্টিবায়োটিক যে সাবানগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। একটা গ্রেটারের সাহায্যে আমি বেশ কিছুটা সাবান এখানে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2 চামচের মতো কিন্তু সাবান এখানে আমি গ্রেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছু এখানে নিয়েছি আমি হাফ চামচ মতো লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর নিয়েছি এখানে আমি কর্পূর, যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। নিয়েছি এখানে ভিনিগার, তবে আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। 1 ঢাকনার মতোই এখানে আমি ভিনিগার দেব, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এর যে একটা মিশ্রণ তৈরি হবে এটা কিন্তু একদমই পাতলা হবে না, এটা কিন্তু একটু টাইট ধরনেরই তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা জলের বোতলের খালি ঢাকনা। আপনারা চাইলে ছোট কৌটো বা জারের ঢাকনারও এখানে ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা মিশ্রণ আমি এই ঢাকনার মধ্যে দিয়ে দিয়েছি, আঙুলের সাহায্যে একটু ভালো করে চেপে দেব। এবার সাইডের যে কিছুটা অংশ মিশ্রণ রয়েছে আঙুলের সাহায্যে ঝরিয়ে দিয়েছি। এবার ঢাকনাটাকে কি করব, হাতের মধ্যে এভাবে করে দিয়ে দেব, আঙুলের সাহায্যে এইভাবে করে একটু চাপ দেব। তাহলেই দেখবেন ঢাকনাটা থেকে কিন্তু সহজেই মিশ্রণটা বেরিয়ে আসবে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাবেন। বেশ কিছুটা মিশ্রণ আবারও আমি ঢাকনার মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আগের মতোই এইভাবে করে একটু চেপে দেব। তবে চাইলে আপনারা কিন্তু এখানে অনেকগুলো বানিয়েও রেখে দিতে পারেন পরে ব্যবহার করার জন্য। আর ঢাকনা ছাড়াও ব্যবহার করতে পারেন, ঢাকনা দিয়েও ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পলিথিন। পলিথিনের যে সাইডের কিছুটা অংশ আমি কি করব, একটা কাঁচির সাহায্যে কেটে নেব। যে পলিথিনের টুকরোটা রয়েছে, যে মিশ্রণটা ঢাকনার মধ্যে দিয়েছি সেটা এইভাবে করে দিয়ে ভালোভাবে পলিথিনটাকে নিচের থেকে পেঁচিয়ে দিয়েছি। একটা দড়ি নিয়েছি মোটা শক্ত দেখে, সেটাকে পেঁচিয়ে দিয়ে গিঁট দিয়ে দেব। এবার একটা সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নিয়েছি। কিভাবে ব্যবহার করবেন এটা, আমরা টয়লেটের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে টয়লেট পরিষ্কারও কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। তবে সবার পক্ষে সব সময় রোজ রোজ টয়লেট পরিষ্কার করা হয় না। কোনো কারণে যদি টয়লেটটা পরিষ্কার করা না হয়, বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছুদিন টয়লেট পরিষ্কার না হলে বাজে দুর্গন্ধ ছড়ায়, নানা রোগ জীবাণুও কিন্তু বাসা বাঁধে। তবে কোনো রকমের টয়লেটে হাত না দিয়ে কিভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন, তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব। যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই নিয়েছি। কিভাবে এটা ব্যবহার করবেন, টয়লেটের মধ্যে যে ফ্লাশ বক্সটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেব। এবার একটা সাইড থেকে আমি এইভাবে করে এই মিশ্রণটাকে দিয়ে দেব। তো দড়ি এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, বিশেষ করে বেকিং সোডা, লবণ, ভিনিগার দেওয়ার কারণে আমাদের যে জীবাণু ব্যাকটেরিয়া থাকবে সেটা ধ্বংস করতে সাহায্য করবে। কর্পূর, গ্রেট করা সাবান দেওয়ার কারণে টয়লেটের মধ্যে যখনই ব্যবহার করবেন দেখবেন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তাছাড়াও রোজ রোজ টয়লেট পরিষ্কার করার ঝামেলাও কিন্তু থাকবে না। যখনই টয়লেটটা ব্যবহার করবেন ফ্লাক্সটা দিয়ে দেবেন, দেখবেন একটা সুন্দর গন্ধ যেমন বেরোবে, ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু ধ্বংস হবে। পরে সময় করে কিন্তু আপনারা টয়লেটটা পরিষ্কার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কৌটো বা জার থাকে, যেগুলো যদি ফেটে যায় বা হয়তো অনেক সময় কি হয় ভেঙে যায়, তখন তার সাথে ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই। তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে আপনারা কিন্তু আপনাদের পুরনো ঢাকনা কখনোই ফেলবেন না। কী কাজে এই ঢাকনাগুলো ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু রান্নার জন্য তেলের ব্যবহার করে থাকি। যে বোতল বা জার বা ফানেলের মধ্যে তেলগুলো রাখি না কেন, দেখা যায় বোতলের গা বেয়ে কিন্তু অনেকটাই তেল ঝরতে থাকে। যে জায়গার মধ্যে তেলের বোতল বা ফানেলটা রেখে থাকি, দেখা যায় সেটা কিচেনের স্ল্যাবের মধ্যে হোক কি অন্যান্য জায়গায়, তেল ঝরার কারণে কি হয়, তেল চিটে হয়ে যায়। আবারও আমাদের ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আপনারা যদি এইভাবে ঢাকনার মধ্যে রেখে দেন, যদি দেখেন যে তেল ঝরে পড়ছে বোতলের গা বেয়ে, সেক্ষেত্রে ঢাকনার মধ্যেই পড়বে। যে জায়গার মধ্যে রাখবেন সেই জায়গার মধ্যে কিন্তু পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু একটু ভেঙে যাওয়া, কালার চলে যাওয়া ক্লেচার থাকে, যেগুলো হয়তো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই, না হলে পড়ে থাকে। কি কাজে ব্যবহার করবেন, এখানে একটা কাপড় জল দিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি। এবার ওয়াইপার মাঝখানে দিয়েছি,
ভালো করে কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি ওয়াইপারের মধ্যে। দুটো ক্লেচার দিয়ে এইভাবে করে আটকে দিলাম যাতে খুলে না যায়। আমরা ঘর মোছার জন্য অনেকেই দেখবেন মবের ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় মবটা হয়তো ভেঙে যায় বা হয়তো খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ওয়াইপারের সাহায্যে কিন্তু খুব সহজেই ঘরটা মুছে পরিষ্কার করে নিতে পারেন। এখন অনেকেরই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বসে ঘর মুছতে পারেন না, সেক্ষেত্রে এইভাবে একটা ওয়াইপার থাকলেই কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। শুধুমাত্র ঘর মুছতে পারবেন তা কিন্তু নয়, আমাদের এখন অনেকেরই কিচেনের মধ্যে টাইলসগুলো অনেক উঁচু অবধি লাগানো থাকে, যেগুলো আমরা নিচে থেকে অনেক সময় হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। এইভাবে করে ওয়াইপারের সাহায্যেও কিন্তু আপনারা মুছে পরিষ্কার করে নিতে পারেন। টয়লেটের যে টাইলসগুলো থাকে সেগুলোও কিন্তু এইভাবে মুছে নিতে পারবেন। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।